where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমি সুবীর কুমার দাস, জোত আরাপুর পিএন হাই স্কুলের শিক্ষক। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি পড়াবো। কবি শঙ্খ ঘোষ। কবিতাটি 2004 সালে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2004 সালে কবিতাটা প্রকাশিত হলেও কবিতার এই কাব্যগ্রন্থটা সম্পূর্ণ রচনার কাজ চলেছিল 2001 থেকে 2003 সাল পর্যন্ত। কবিতার শিরোনাম এবং কবিতার মূল বিষয়ে ঢোকার আগে কবি শঙ্খ ঘোষ সম্পর্কে একটু জানা প্রয়োজন। সদ্যপ্রয়াত কবি শঙ্খ ঘোষ 1932 সালে অধুনা বাংলাদেশে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত রবীন্দ্র গবেষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক। বেশ কিছু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন এবং আমাদের এই যে কবিতাটা আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতা 2004 সালে প্রকাশিত, এটা আমি আগেই বলে দিয়েছি। কবি গত 21শে এপ্রিল 2021 দেহত্যাগ করেছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা আলোচনা করার আগে শঙ্খ ঘোষের কবি মানস সম্পর্কে সামান্য একটু জানা প্রয়োজন। তার জন্য আমাদের পেছনের দিকে একটু ফিরে যেতে হবে। যদিও কবিতাটা মাত্র 24 লাইনের, কিন্তু এই 24 লাইন কবিতার মধ্যে বিরাট বড় ইতিহাস ধরে রাখা আছে। বিগত শতাব্দী আমাদের ভারতবর্ষ, বিশেষ করে বাংলাদেশ, আমি অবিভক্ত বাংলার কথাই বলছি, দুটো বিশাল বড় ঘটনার সাক্ষী হয়ে আছে। একটা 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গা, আর একটা 1947-এর দেশ বিভাগ। 1946-এর দাঙ্গায় যেভাবে মানুষ মারা গেছিল তার কথা আমরা জীবনানন্দ দাশের 1946-47 কবিতার মধ্যে পাব। মানুষ মেরেছি আমি, তার রক্তে আমার শরীর লাল হয়ে আছে। শঙ্খ ঘোষ তখন সবেমাত্র 15-16 বছরের যুবক। তারপরেই আরেকটা অভিঘাত, ভারত ভাগ, দুটো বাংলা ভাগ হয়ে গেল এবং লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী কেবলমাত্র ধর্মের কারণে আশ্রয় নিতে শুরু করলো আমাদের এপার বাংলায়। সেই মানুষদের দুর্দশা, সে মানুষদের জীবন, সে মানুষদের অর্থনৈতিক সামাজিক যে অবনমন, তা তিনি দেখেছিলেন এবং আমার মনে হয়েছে সেই অবনমন দীর্ঘ কয়েক বছর পর, দীর্ঘ দিন পর
2004 সালের এই কবিতার মধ্যে ধরা পড়ল। কবিতাটা শিরোনাম দিলেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। ইংরেজিতে একটি কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমাদের একসঙ্গে থাকাটা প্রয়োজন। প্রয়োজন কেন না, আমরা যদি একসঙ্গে থাকতে না পারি তাহলে বহিঃশত্রুর আক্রমণ কিংবা আরও ভালো করে বলতে দেশের মধ্যেকার সাম্রাজ্যবাদী শক্তি, যে শক্তি শাসকের শক্তি, যে শক্তি সবসময় চায় আমাকে পায়ের তলায় পিষে মারতে, তার বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না। সুতরাং আমাকে বেঁধে বেঁধে থাকতে হবে। কবিতাটা মাত্র 24 লাইনের। প্রথম অংশ স্তবক 12 লাইন, পরের স্তবক আর 12 লাইন। আমি প্রথম স্তবকটা একবার পাঠ করে নিয়ে তারপরে কবিতার প্রথম স্তবকের বিশ্লেষণের মধ্যে যাব। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রথম স্তবকের একদম প্রথম 4টে লাইন, যে 4টে লাইনের মধ্যে কবি সাধারণ মানুষ, এখানে আমাদের উত্তম পুরুষের বহু বচনে কবিতাটা বলা হচ্ছে। আমাদের মানে কারা? আমরা যারা নিপীড়িত, যারা শোষিত, বঞ্চিত, সর্বহারার দল, সেই সর্বহারার দলের কথা বলা হচ্ছে, যাদের কথা কেউ ভাবে না, যাদের প্রয়োজন শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটা সময়ে সরকারের নির্বাচনে তাদের প্রয়োজন, তার বাইরে তাদের কথা কখনোই ভাবা হয়নি। কবি বলছেন আমাদের ডান পাশে ধস। একটা পাহাড়ি রাস্তা কল্পনা করো, যে পাহাড়ি রাস্তার ডান পাশ থেকে উঁচু পাহাড় থেকে ধস নেমে এসছে, আর বাঁয়ে গিরিখাত, পালানোর রাস্তা নেই, যাওয়ার কোনো জায়গা নেই, বাঁদিক দিয়ে নামতে পারবো না, অতল গহ্বর, তলিয়ে যাব। আমাদের মাথায় বোমারু। বোমারু অর্থে বোমারু বিমান। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময় মানুষ দেখেছে বোমারু বিমানের কারসাজি, কিংবা তারও পরবর্তীকালে 1990 সাল, তোমাদের তখনও জন্ম হয়নি, উপসাগরীয় যুদ্ধের সময়ে আমরা দেখেছি আমেরিকান বোমারু বিমান কিভাবে ইরাকের উপরে ক্লাস্টার বোমা বিস্ফোরণ করতে করতে চলে গেছে। তাতে পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ প্রত্যেকে মারা গেছে। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ বরফ। বরফের কঠিন শৃঙ্খল পায়ে বাঁধা। তার মানে আমরা 10টা দিকের কথা যদি কল্পনা করি, তার মধ্যে 4টে দিক বাদ দিয়ে দাও তুমি। ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব এবং অধ। সাধারণ দরিদ্র এবং নিপীড়িত মানুষদের পালানোর কোনো জায়গা নেই। বাকি 6টা দিক থেকেই আক্রমণ তার উপরে, সাঁড়াশি আক্রমণ। সে পালাবে কোথায়? বাঁচার কোনো উপায় তার নেই। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমরা একেবারে অসহায়। অসহায় অর্থে আমরা যে পালাবো কোথায়? বিগত কয়েকদিন আগে আমরা দেখলাম যে তুমুল সামুদ্রিক তুফান যশ হানা দিয়েছিল সুন্দরবন অঞ্চলে। সেখানকার মানুষজনের যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে আপনারা এখান থেকে চলে যান না কেন, ওনারা উত্তর দিয়েছিলেন আমরা পালাবো কোথায়, যাব কোথায়, যাওয়ার জায়গাটা কোথায়? যেতে হলে তো জমি কিনতে হবে, পয়সা লাগবে। সে পয়সাটা আমাকে কে দেবে? তাহলে সর্বহারা মানুষের পালানোর কোনো রাস্তা নেই। যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। নির্দিষ্ট কোনো ঠিকানা আমাদের নেই। আজকে
মায়ানমার থেকে দলে দলে রোহিঙ্গা শরণার্থীদের তাড়িয়ে দেওয়া হয়েছে, গুলি করে মারা হয়েছে, জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা কোথায় যাবে? তাদের কোনো ঘর নেই। শরণার্থী শিবির তাদের ঘর। শরণার্থী শিবির থেকে বের করে দিলে ফাঁকা আকাশের নিচে মরে যাওয়া ছাড়া তাদের রাস্তা নেই কোনো। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমি একটু আগেই বলছিলাম যে যুদ্ধ বিধ্বস্ত তোমার ইরাক, যুদ্ধ বিধ্বস্ত ইরান, কিংবা বাকি পৃথিবী প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষ দেখেছে যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউই বাঁচে না। কবি হয়তো এখানে সব শব্দটা দুটো অর্থে ব্যবহার করেছেন। একটা আক্ষরিক অর্থে মৃতদেহ, আমি দেখতে পাচ্ছি আমার শিশুর সব দেহ পড়ে আছে, আমার কিছু করার নেই। দ্বিতীয়, আমার সন্তানের ভবিষ্যৎ, যেটা একেবারে মৃত্যুর প্রায় সামিল। সন্তান, তার ভবিষ্যৎ নিয়েই আমরা ভাবনা চিন্তা করি সব সময়। যে সন্তানের ভবিষ্যৎ ভাবনা চিন্তার ক্ষমতা আমার আছে, সে ক্ষমতা সর্বহারা মানুষদের নেই। তাদের মোর হ্যান্ড মোর মানি, আরও বেশি হাত আরও বেশি টাকা। তারা হয়তো কেউ জন খাটবে, কিন্তু খাটবে কোথায়? দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। সব জায়গা থেকে শ্রমিক, কর্মচারী, তাদেরকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কবির আশঙ্কা, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? কবি বলছেন যে সাধারণ মানুষ তারা ভাবছে তারাও এই মুহূর্তে এভাবেই কি মরে যাবে? একটা আশঙ্কা। তাহলে মৃত্যুর আগে শেষ একটা কামড় দেওয়া দরকার। যে সরকার, যে শাসক, যে শোষক, যে বিদেশি কোম্পানিগুলো আমাদের শোষণ করছে, তাদের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। কবি শঙ্খ ঘোষ তিনি নিজে এক বিশেষ রাজনৈতিক মতবাদের সমর্থক ছিলেন। যে রাজনৈতিক দল প্রথম আওয়াজ তুলেছিল স্বাধীনতার পরে, ইয়ে আজাদি ঝুটা হ্যায়। এ স্বাধীনতা কিসের স্বাধীনতা? অনেক বড় বড় মানুষ, অনেক বড় বড় পরিকল্পনাকারী, তারা ভেবেছিলেন স্বাধীনতার পর আমরা নিজেদের শাসন যখন আমাদের প্রতিষ্ঠা হবে, তখন দেশ তরতর করে এগোবে। তৎকালীন প্রধানমন্ত্রী তিনিও সে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু বাস্তবে তা হলো না। নীরজচন্দ্র চৌধুরী, বিখ্যাত প্রাবন্ধিক, তিনি বলেছিলেন বকলমে ব্রিটিশ শাসন। সেই কতগুলো কোম্পানি, সেই কতগুলো শাসক যারা সে সময়ে শোষণ করত জমিদার শ্রেণী, তারাই আবার শাসকের ভূমিকায় অবতীর্ণ। সুতরাং পরিস্থিতি যে বদলাবে না সেটা বলাই বাহুল্য। পরিস্থিতি বদলালোও না। সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা গেল। কবি আশঙ্কা করছেন যে সর্বহারা এই মানুষগুলো তাহলে কি না খেতে পেয়ে, কোনো বিচার না পেয়ে, স্বাস্থ্য না পেয়ে মারা যাবে? এই সাধারণ মানুষগুলো তেমন কিছু কিন্তু চায় না। এ মানুষগুলোর বেসিক নিডস মাত্র তিনটে: খাদ্য, বস্ত্র, বাসস্থান। যার তিনটের কোনোটাই তার কাছে নেই, এখানে পরিষ্কার করেই কবি বলছেন যে আমাদের ঘর গেছে উড়ে। আমাদের হাতে ঘর নেই, আমরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছি। কবির একটা আশঙ্কা প্রকাশ পাচ্ছে এই কবিতার মধ্যে। এই পরিস্থিতিতে দ্বিতীয় স্তবকে যাওয়ার আগে আমি একটুখানি বলবো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সমব্যথী হতে বলেছিলেন মানুষকে। তিনি তার একটি কবিতার মধ্যে বলেছিলেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই যে রুদ্ধমান মানুষ, এই যে কাঁদতে থাকা মানুষ, তাদের পাশে কজন দাঁড়ায়? তাদের পাশে দাঁড়ানোর মতো
সরকার, যে সরকার ধনতান্ত্রিক সভ্যতার প্রতিনিধি, সে সরকার তো দাঁড়ায় না। দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে যেখান থেকে, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। দ্বিতীয় অংশটার মধ্যে একটা ক্ষোভ, একটা প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা যে কজন বেঁচে আছি সে কজনই একটা মরণ কামড় দেব। আমাদের ইতিহাস নেই, এটা সত্যি কথাই। আমরা যদি প্রাচীন সভ্যতার ইতিহাস, প্রাচীন সভ্যতা কেন, আজ পর্যন্ত ইতিহাস বই যদি পড়ি, ইতিহাস বইগুলোতে শুধুমাত্র রাজারাজরার কথা, প্রশাসকের কথা। সেখানে কে কোন রাজ্য জয় করেছিল, কে কোন সৌধ, কে কোন মিনার তৈরি করলো, তাদের নাম। তোমরা যারা আগামী দিনে ক্লাস 11-12 উঠবে, ক্লাস 12 যদি সিলেবাস না পাল্টায়, তাহলে তোমাদেরকে একটা কবিতা পড়তে হবে। কবিতাটা অনুবাদ কবিতা। কবিতাটার নাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। একজন মজুর যে একটু লেখা পড়া জানে, তার মনে নানান প্রশ্ন ভিড় করে আসছে। সে ইতিহাস খুঁড়ে খুঁড়ে তুলে নিয়ে আসছে নানান কাহিনী। সেখানে রূপকথার আটলান্টিস থেকে শুরু করে, আলেকজান্ডার থেকে শুরু করে, আমাদের চীনের প্রাচীর থেকে শুরু করে নানান গল্প, স্প্যানিশ আর্মাডার গল্প। কোথাও কিন্তু কোনো জায়গায় কোনো শ্রমিকের কথা বলা নেই। তিনি বলছেন শেষে এসে বইয়ে লেখে রাজার নাম। তাহলে সাবঅল্টার্ন স্টাডিজের কি হবে? যারা সাধারণ মানুষ, তাজমহল তার গল্পটা সকলেই জানে, কিন্তু তার শ্রমিকদের কথা? আজ থেকে 5000 বছর আগে পিরামিড তৈরি হয়েছিল, যে পিরামিড তৈরি করতে ভয়ঙ্কর খাটনি হয়েছিল শ্রমিকদের। আমরা তুতানখামেনের নাম জানি, আমরা ক্লিওপেট্রার নাম জানি, কিন্তু সেই শ্রমিকদের নাম কেউ জানি না আমরা। তাহলে আমাদের কোনো ইতিহাস নেই, অথবা ইতিহাসটা এমনি, ইতিহাসের বইয়ে লেখে শুধু রাজার নাম, প্রশাসকের নাম। তারা কি পরিকল্পনা করেছিলেন, তাদের পরিকল্পনা সফল হয়েছিল না ব্যর্থ হয়েছিল। কিন্তু যারা এই পরিকল্পনা সফল করার জন্য কাজ করেছিল, তাদের কথা ইতিহাস বইয়ের কোথাও তো লেখা নেই। কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে বলছেন যে তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। কারা? আমরা। কবি যাদেরকে, শঙ্খ ঘোষ যাদেরকে এখানে আমাদের বলছেন, এই মানুষগুলোই সভ্যতা রথচক্র সচল রাখে, কিন্তু তাদের কথা ইতিহাস বইতে কোথাও লেখা নেই। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এই মানুষগুলো যাদের কথা ইতিহাস বইতে নেই, তাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ তারা যেন কোনো কিছু দেখতে না পায়, তাদের কোনো কিছু শেখানো চলবে না। একটা স্লোগান সাক্ষরতা মিশনের সময় পশ্চিমবঙ্গে খুব চলতো, চোখ থাকতে অন্ধকে লেখাপড়া জানে না যে। তাহলে এই মানুষগুলো চোখ মুখ ঢাকা এই কারণেই, তারা লেখাপড়া জানে না, তারা প্রতিবাদ করতে শেখেনি। কিন্তু প্রতিবাদ তো করা দরকার, সব কিছু তো এভাবে ছেড়ে দিলে চলে না। আমরা ভিখারি 12 মাস, সারা জীবন 12 মাস ধরে ওই সামান্য কয়েকটা কাজ, কিছু টাকা পয়সা, যেটা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অনুদান বলো, স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে ওই সমস্ত শিবির
যে শিবিরগুলোতে সরকারি সামান্য খিচুড়িটুকু পাওয়া যায়, আর কিছু নেই। একটা ভিখারির জীবনযাপন 12 মাসই এই রকম চলতে থাকে। সুখের সময় কখনো আসে না। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী হয়তো বেঁচে আছে। বেঁচে থাকা অর্থে পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি সব কিছু চলছে। পৃথিবী নিজের মতোই ঘুরে যাচ্ছে। কিন্তু পৃথিবীর এই ঘূর্ণন, পৃথিবীর এই ঋতু পরিবর্তন কাদের কাছে উপভোগ্য? যাদের অর্থ আছে, যাদের টাকা আছে, যাদের শখ আছে, যাদের সুখ আছে, সম্বল আছে। তাহলে পৃথিবী বেঁচে আছে না মরে গেছে? পৃথিবী ঘুরছে না থেমে আছে? সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে? এই জেনে আমার কি লাভ? আমার তো অন্য চিন্তা চমৎকারা, আমার তো পেটের চিন্তা, আমার তো চিন্তা যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর মধ্যে আমি কিভাবে বেঁচে থাকব। আমার চারদিকে দাসত্বের শৃঙ্খল। এই চিন্তা থেকেই আরেকটা চিন্তা আমার মনের মধ্যে আসলো, সেটা হচ্ছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। আমার অন্ন বস্ত্র বাসস্থান নেই, সকালবেলা লাল টুকটুকে সূর্য উঠলো না কি হলো, আমার দেখে লাভ কি? আমি জানি সকালবেলা হলে আমাকে পান্তা ভাতটা খেয়ে জমিতে রোয়াগাড়া করতে যেতে হবে, ধান লাগাতে হবে। তবে মালিকের বাড়িতে ধান উঠবে, তার বদলে আমি পাবো কিছু মজুরি। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দরজায় দরজায় কড়া নেড়েছি আমরা, কিন্তু কিচ্ছু পাইনি। আমাদের কথা কেউ জানে না। কবি বলছেন জানে না, নাকি জানতে চায় না কেউ, জানার কোনো প্রয়োজন তারা মনে করে না। এ প্রসঙ্গে আমার মনে আসলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা নীতিকথামূলক গল্প, সভ্য ও অসভ্য। প্রথম অংশটাতে, দ্বিতীয় অংশটাতে আমি যাচ্ছি না, প্রথম অংশটাতে একজন আমেরিকার আদিম নিবাসী, অর্থাৎ রেড ইন্ডিয়ান যাদেরকে আমরা বলি, সেই রেড ইন্ডিয়ান মানুষটা জঙ্গলে শিকার করতে এসে কোনোভাবে জঙ্গল থেকে বেরিয়ে শহরের মধ্যে ঢুকে পড়েছিল। এবং ঢুকে পড়ার পর সেটা ইউরোপীয় বস্তি, ইউরোপীয় সভ্য বা তথাকথিত সভ্য মানুষজন তারা সেখানে থাকেন। লোকটা ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর, জীবন প্রায় চলে যাওয়ার মতো অবস্থা। তিনি একটা ইউরোপীয় দরজায় ধাক্কা দিয়ে কিছু খাবার এবং জল প্রার্থনা করেছিলেন। ইউরোপীয় মানুষটি তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়ে বলেছিল যে তুই আমার আলয় হইতে দূর হ, আমি তোর জন্য আহার্য কিংবা জল পানীয় কোনো কিছু প্রস্তুত করিয়া রাখি নাই। তাকে তাড়িয়ে দিয়েছিল। দরজায় দরজায় ভিক্ষা করা এই মানুষগুলো একদিন না একদিন তো ঘুরে দাঁড়াবেই। সেদিন শাসকের কি অবস্থা হবে? কবি সেটাই বলছেন যে আমরা আমাদের সমস্ত অভিযোগ নিয়ে, অভাব নিয়ে যতটুকু পেরেছি মানুষের দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি, আমাদের কথা কেউ জানে না। কিছুই কোথাও যদি নেই, তাহলে এই পৃথিবীটা তার কাছে একটা শূন্য জায়গা। কবি সুকান্তের ভাষায় বলতে হয়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। যে মানুষটার এক টুকরো রুটির প্রয়োজন, পেটের খাবারের প্রয়োজন, সে মানুষটা পূর্ণিমা চাঁদের ওই সৌন্দর্য দেখে কি করবে? তার কাছে পৃথিবীটা তো শূন্য। এবং ইংরেজ কবির কথায় বলতে হয়, উই আর ইন দ্য হলো ল্যান্ড। একটা শূন্যগর্ভ সমুদ্রের মাটির উপরে, পৃথিবীর উপরে আমরা দাঁড়িয়ে আছি। যে শূন্যগর্ভ পৃথিবী কিছু ধনিক শ্রেণী, কিছু ধনী মানুষের আস্ফালনে পরিপূর্ণ। তারা চিন্তা করছে বিলিয়ন, ট্রিলিয়ন, সেখান থেকে আরও কিছু, আরও কিছু, হাজার ট্রিলিয়ন
ডলার এবং পাউন্ডের হিসাব। অথচ দুর্ভিক্ষ পীড়িত সোমালিয়া কিংবা আমার হাতের পাশেই উড়িষ্যার কিছু অঞ্চল, বাংলার প্রত্যন্ত গ্রাম পাড়া যেখানকার মানুষ খেতে পাচ্ছে না, তাদের কথা জনকল্যাণকামী রাষ্ট্রের এটা ভাবা উচিত। কবি শঙ্খ ঘোষ যে মতবাদে বিশ্বাস করতেন, সাম্যবাদের মতবাদ, সেই মতবাদও কিন্তু বলছে যে রাষ্ট্রের কর্তব্য হলো রাষ্ট্রের নাগরিকের প্রথম সুরক্ষা বিধান করা, সেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 5টা বেসিক নিডস তাদের পূরণ করা। রাষ্ট্র সেটা সম্পূর্ণ করতে পারছে কি? শঙ্খ ঘোষের মনে হয়েছে না, রাষ্ট্র সেটা সম্পূর্ণ করতে পারছে না। তাই সেখান থেকেই এই কবিতার অবতারণা। তাহলে এবার জোট বাঁধো, তৈরি হও। কিসের জোট? কিছুই কোথাও নেই যদি, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। সাধারণ মানুষ তারা জোট বাঁধতে চাইছেন। আমরা কয়েকজন মাত্র আছি, তাতে কি? আমরা কমরেডস, আমরা একসঙ্গে এক জায়গায় হয়ে বাঁচব। আমাদের বাঁচতে হবে। জোট বেঁধে, দল বেঁধে আমরা এ অন্যায়ের প্রতিবাদ করব। আমরা যদি অ্যাডলফ হিটলারের সময়ে দেখি, যখন নাৎসি বাহিনী সারা জার্মানি জুড়ে অত্যাচার চালিয়ে যাচ্ছে, সে সময়ে জার্মানিতে নির্বাচন হচ্ছে, প্রতিবারের নির্বাচনে কমিউনিস্ট পার্টি জয়লাভ করছে, অথচ সরকার বলবো না, বলবো নাৎসি বাহিনী, তারা সে নির্বাচনকে বাতিল করে দিচ্ছে। 7মবারে গিয়ে অ্যাডলফ হিটলার রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। তার জন্য দল বেঁধে মানুষকে খুন করতে হয়েছিল। এবং সেইখান থেকেই একটা নতুন কনসেপ্ট, একটা ধারণার জন্ম নিয়েছিল, সেটা গণ ব্যারিকেড। সাধারণ মানুষ তারা ব্যারিকেড গঠন করে সরকারের বিভিন্ন রকম প্রচেষ্টা, অপপ্রচেষ্টা বলবো, প্রচেষ্টা নয়, প্রচেষ্টা হলে ভালো কাজ, অপপ্রচেষ্টাগুলোকে রুখে দেবার জন্য তারা চেষ্টা করবে। যে চেষ্টাটা তারা করতে শুরু করেছিলেন বহুদিন আগে, শঙ্খ ঘোষের মনে হয়েছে সেই চেষ্টাটা এখনো শেষ হয়নি। এখনো সে চেষ্টা করে যেতে হবে, কেননা এখনো অনেক পথ যাওয়া বাকি। এখনো জমিদার নেই, জোতদার নেই, আদিয়ার নেই, কিন্তু যেটা আছে সেটা অনেক বড় বড় কোম্পানি, যে কোম্পানিগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে শোষণ করার চেষ্টা করে যাচ্ছে। সেখান থেকেই আমাদেরকে বাঁচতে হবে। কবিতার মূল অংশ এটুকুই। এবারে এই কবিতা থেকে তোমাদের সাধারণত 4 ধরনের প্রশ্ন হয়। 2 ধরনের প্রশ্ন হয় 1 নম্বরের, একটা হয় বহুবিকল্পীয় প্রশ্ন, যাকে তোমরা এমসিকিউ নামে জানো, আর একটা হয় এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ, 1 লাইনের উত্তর। তৃতীয় ধরনের প্রশ্ন হয় 3 নম্বরের প্রশ্ন, আর চতুর্থ ধরনের প্রশ্ন হয় 5 নম্বরের প্রশ্ন। আমি প্রথম 3টে প্রশ্ন নিয়ে খুব বেশি আলোচনা করব না, তার কারণ এগুলো তোমার টেক্সট থেকে সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। 5 নম্বরের যে প্রশ্নগুলো আমাদের এখানে আসতে পারে, সে প্রশ্নগুলো আমি একটু আলোচনা করব। আমি বলেছিলাম যে আমি শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু বোর্ডটা দেখে নাও, গ্রিন বোর্ডটা দেখো, সেখানে মোটামুটি 6টা প্রশ্ন দেওয়া আছে। এই 6টা প্রশ্ন যদি তুমি করতে পারো, কমপ্লিট করতে পারো, তাহলে পরে গোটা কবিতাটাই তোমার কভার করে যাবে। এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে তুমি এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর প্রায় পেয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্নটা আছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার ভাববস্তু আলোচনা করো। আমি এতক্ষণ কবিতার যে অংশগুলো পড়ালাম, যে পুরো কবিতাটা আলোচনা করলাম, সেখান থেকে কবিতার যে ভাববস্তুটা উঠে আসে সেটা হচ্ছে যে
সর্বহারা শ্রেণীর মানুষ, যে মানুষগুলো তাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তারা কোথায় পালাবে তার কোনো ঠিক নেই, তাদের বাসস্থান নেই। সেই পরিস্থিতিতে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখন পাল্টা আঘাত দেওয়ার চেষ্টা করে। কবি এই আহ্বানটাই তার কাছে জানিয়েছেন যে আমাদের আরও বেঁধে থাকতে হবে, আরও সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ না হলে পারে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি আলাদা হয়ে থাকি তাহলে পারে শাসক আরও অনেক বেশি সুযোগ পেয়ে যাবে আমাদের উপরে শোষণ করার, শাসন করার, যেটা একটা সুস্থ সমাজে কখনোই কাম্য নয়, অন্ততপক্ষে সমাজতান্ত্রিক ভাবধারায়, যেটা কবি কখনোই চাইতে পারেননি। কেননা আমি আগেই বলেছি যে কবি বিশেষ এক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, যে মতাদর্শ নিজেও বিশ্বাস করে যে রাষ্ট্রের প্রয়োজন শুধুমাত্র মানুষকে ভালো রাখার জন্যে, রাষ্ট্রের প্রয়োজনে মানুষ নয়, মানুষের প্রয়োজনে রাষ্ট্র। এবং আরও একটু এগিয়ে গিয়ে তারা একটা সময়ে ভাবনা চিন্তা করেছিল যে রাষ্ট্রের কি আদৌ প্রয়োজন আছে? যেখানে সর্বহারার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেখানে রাষ্ট্রের কোনো ব্যারিয়ার থাকা উচিত নয়। কবিতার দ্বিতীয় প্রশ্ন যেটা আমি দেখালাম, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতার কবি এই আহ্বানটা করেছেন কেন? আমি তার উত্তরটা আগের প্রশ্নের যে শেষ অংশটা সেখান থেকেই শুরু করি। কবি এই আহ্বান করেছেন তার কারণ মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ সমাজে থাকতে ভালোবাসে। সমাজের বাইরে মানুষের কোনো অস্তিত্ব তেমন নেই। তাহলে এই যে মানুষ অস্তিত্বহীন একটা অংশ, যে অংশটা একক মানুষ, সে কোনোদিন বাঁচতে পারে না। এবং আবার বলি, শোষণ, শাসন, সাম্রাজ্যবাদী শক্তি এবং শাসকের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলেই এই এক জায়গাতে হওয়াটা প্রয়োজন। যে কারণে কবি মানুষকে আহ্বান করছেন, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তোমরা এক জায়গায় হও। 3 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। ইতিহাস না থাকার কথা বলে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? ইতিহাস, ইতি মানে শেষ, হাস মানে গল্প। যে ঘটনাগুলো বিগত দিনে ঘটে গেছে, সেই ঘটনাগুলো যে বইতে লেখা থাকে সে বইটার নাম ইতিহাস। ঘটনা কি? আমি সেই পুরনো কথায় আবার ফিরে আসি। ওই বইয়ে লেখে রাজার নাম, প্রশাসকের নাম, সাধারণ মানুষের কোনো জায়গা সেখানে নেই। আজকে দিনে তোমরা বড় হয়ে পড়বে, সেখানে ডক্টর রঞ্জিত গুহ, রমিলা থাপার, এদের মতো ঐতিহাসিক তারা সাবঅল্টার্ন স্টাডিজ করছেন, সাধারণ মানুষকে নিয়ে তারা গবেষণা করছেন। সে তো হাল আমলে। কিন্তু আমরা যদি একদম তোমার ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষের ইতিহাস থেকে যদি শুরু করি, আমরা পৌরাণিক গল্প থেকে শুরু করি না কেন? পৌরাণিক গল্পে আমরা রামায়ণের গল্প যদি দেখি, সেই গল্পে আমরা কি দেখব? রামকে লঙ্কা বিজয় করতে সাহায্য করছে কারা? তাদেরকে বলা হচ্ছে বানর সেনা। আর আমাদেরকে যেটা দেখানো হচ্ছে, বানর অর্থে বাঁদর না, বানর। তার কারণ হচ্ছে রাম এবং তার যে পরিবার, তারা আর্য সভ্যতার প্রতিভূ। আমরা জানি আর্যরা লম্বা, গৌরবর্ণ, টিকালো নাক, বেশ ফর্সা টর্সা দেখতে। আর যারা রামকে সাহায্য করেছিল তারা দক্ষিণ ভারতের মানুষ। দক্ষিণ ভারতের মানুষরা ভৌগোলিক অবস্থানের কারণেই কালো। এবং এই যে বর্ণ বৈষম্যবাদ, আর্য সভ্যতার সঙ্গে দ্রাবিড় সভ্যতার কনফ্লিক্ট, আর্য সভ্যতার ইতিহাস তাদেরকে মানুষ বলে স্বীকার করতে নারাজ, তাদেরকে বলছে বানর। সাহায্যটা নিয়েছিল, লঙ্কা বিজয় হয়েছিল,
কিন্তু ইতিহাসে তাদের কোনো স্বীকৃতি, তাদের যে বিজয়ের স্বীকৃতি, তারা যে জয় করেছিল সে কথা কিন্তু বলা নেই। বলা হচ্ছে যে রাম তিনি লক্ষ্মণ তারা লঙ্কেশ রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন অযোধ্যায়। সেই ট্র্যাডিশন ধরে তুমি যদি দেখো, সেখানে দেখবে যে পরবর্তীকালের ইতিহাস যদি দেখো, খ্রিস্টপূর্ব 325 অব্দ সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করছেন। নাম হচ্ছে আলেকজান্ডারের, নাম হচ্ছে মগধের রাজার, কিন্তু যে অজস্র সেনা প্রাণপাত পরিশ্রম করে সুদূর গ্রিস থেকে ভারতবর্ষ পর্যন্ত আলেকজান্ডারকে বিজয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল, তাদের কথা কিন্তু বলা নেই। পথশ্রমে ক্লান্ত সেই শ্রমিকগুলো সেদিন ফিরে যেতে চেয়েছিল আফগানিস্তান থেকে, আলেকজান্ডার তাদেরকে ফিরতে দেননি। ভারতবর্ষ বিজয় করবেন স্বপ্ন ছিল, ভারতবর্ষ পর্যন্ত তিনি এগোবেন স্বপ্ন ছিল। পরবর্তীকালে ফিরে যেতে হয়েছিল ঠিকই, কিন্তু পুরো ইতিহাস বইটা লেখা গ্রিক বীর আলেকজান্ডার। ঠিক একইভাবে মুঘল সম্রাট থেকে শুরু করে শেরশাহ, ইংরেজ, প্রত্যেকটা কিন্তু একেবারে স্বর্ণাক্ষরে লেখা। রবার্ট ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, এদের কথা সাধারণ মানুষ যে ভারতীয়রা তাদের সাহায্য করেছে তাদের কথা কোনো ইতিহাস বইতে লেখা নেই। সে কারণেই কোনো দিনই সাবল্টান স্টাডিজ ভারতবর্ষে পড়া হয়নি। সাধারণ মানুষ তাদের কথা ভারতবর্ষের ইতিহাসে খুব কম এসছে কিংবা আসেইনি। তাই আমাদের ইতিহাস নেই, তাই সাধারণ মানুষের ইতিহাস লেখা হয় না। চতুর্থ যে প্রশ্নটা আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, কবি সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। আমি এখানে প্রশ্নটা একটু সংক্ষেপে করে দিয়েছি জায়গার অভাবে। এটা প্রশ্নটা হচ্ছে যে সমাজ চেতনার পরিচয়। প্রত্যেকটি কবির তারা সমাজ সচেতন, এবং যেহেতু তারা সমাজের মধ্যেই থাকেন, সুতরাং সমাজকে ছাড়া তাদের কবিতা কিংবা কোনো লেখক, তাদের গল্প, উপন্যাস কোনো কিছুই সম্পূর্ণ হতে পারে না। অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই কখনো না কখনো তার মধ্যে ঢুকে যাবে সমাজের কথা। এই 24 লাইনের কবিতা, এই 24 লাইনের কবিতার মধ্যে বিরাট সমাজের গল্প, যে সমাজের গল্পের কথা বলতে গেলে এস ওয়াজেদ আলীর ভাষায় সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে। সেই রামায়ণের সময় থেকে, বানর থেকে শুরু করে একদম আজ পর্যন্ত সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের জন্য ইদানিংকালে সরকারের কিছু প্রয়াস দেখা যাচ্ছে, কিন্তু বিগত 10-15 বছর আগেও খুব যে বেশি চেষ্টা হয়েছে তাদেরকে উন্নতি করার, সেটা কিন্তু নয়। তাহলে সেই ট্র্যাডিশন যদি সমানে চলতে থাকে, তাহলে সত্যিই তো আমাদের কবির লেখাতে 2004 সালে লেখা কবিতা, তাতে সে সমাজের কথা উঠে আসবে। তার সমসাময়িক আরও বেশ কিছু কবি, নাট্যকার, লেখক, তাদের প্রায় একই ভাবধারায় ভাবিত হয়ে, যেমন ধর উৎপল দত্ত তার প্রায় 70টা নাটক তিনি লিখেছেন। সেই 70টা নাটকের মধ্যে আমি বলবো 70টাতেই তিনি সমসাময়িক সমাজ এবং সে সমাজকে কিভাবে পাল্টানো যায় তাকে খোঁচা মারা এবং সরাসরি রাজনৈতিক আক্রমণ তিনি কিন্তু করে গেছেন। এটা শঙ্খ ঘোষের, সমসাময়িক শঙ্খ ঘোষের অগ্রজ প্রতিম মানুষ, কিংবা ধরো সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাগুলো, সেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাতেও একদম স্পেসিফিক করে তিনি পরিষ্কার করেই বলছেন যে কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা থাকে, হাতুড়ির ঘা পড়ুক তাদের পিঠে। যে দলটার প্রতীক কাস্তে হাতুড়ি এবং তারা, সেই হাতুড়ির প্রতি একটা আঘাত পড়ুক তাদের। তার মানে ওই সমস্ত বড়লোক মানুষ যারা ফুল গাছ লাগায়, যারা মানুষ যখন খেতে পাচ্ছে না সে সময় ফুলের বাগান করে, তাদের পতন হোক। তিনি চাইছেন
তাদের পতন হোক। কবিও কিন্তু একদম কবিতার শেষ অংশটাতে তিনি বারবার করেই বলছেন যে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে, সমাজটা এভাবেই তৈরি হওয়া প্রয়োজন যাতে মানুষ আরও কাছাকাছি, বন্ডিংটা আরও ভালো হয়, যাতে প্রতিবাদের রাস্তাটা খোলে। নেক্সট, আমাদের পথ নেই আর, কাদের পথ নেই এই পরিস্থিতিতে রেহাই পেতে, তিনি কোন ব্যবস্থার কথা বলেছেন? আমি এটা এর আগেই বলেছি যে আমাদের পথ নেই আর, কোথায় পালাবো? আমি সুন্দরবনের গল্পটা বলেছিলাম যে সুন্দরবনের সেই মানুষটা, সেই মানুষগুলো বলছে পালাবো কোথায়, যাওয়ার কোথায় জায়গা? এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাব, সেখানে খরচ করে বাড়ি তৈরি করব, আবার তো একই ঝড়, তাহলে গিয়ে লাভটা কি? বরং মরতে হলে এখানেই মরি। তাহলে পালানোর কোনো রাস্তা তাদের সামনে খোলা নেই, এবং এখান থেকে রেহাই পাওয়ার জন্য একটা মাত্র উপায়, সেটা সমাজ পরিবর্তন। সমাজের যারা প্রশাসক তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। পাল্টে শুধুমাত্র কতগুলো বিশেষ তার কাছাকাছি মানুষজন তাদের উন্নয়ন নয়, সাধারণ মানুষের উন্নয়ন না হলে, সাধারণ মানুষ উপরে উঠতে না পারলে, সাধারণ মানুষ তার দারিদ্র সীমা থেকে উপরে উঠতে না পারলে সমাজের মানে সম্পূর্ণ উন্নয়ন কখনোই সম্ভব নয়। 10টা কোম্পানি, 5টা বড়লোক, তাদের দিয়ে সমাজ গঠিত হয় না। এবং অর্থনৈতিক সমীক্ষা বলছে ভারতবর্ষের 95% ধন সম্পদ 5% মানুষের হাতে। শেষ অংশ, শেষ প্রশ্ন যেটা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতার নামকরণ আলোচনা করো। আমি পুরো যে আলোচনাটা করলাম, ভাববস্তু বিষয়বস্তু যে আলোচনাটা করলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা নামকরণ অংশটা লিখতে পারবে, এবং নামকরণ অংশটার আগে শুধুমাত্র একটুখানি অংশ যোগ করে দিতে হবে। সেটা হচ্ছে এই রকম, নাট্যকার, প্রখ্যাত নাট্যকার শেক্সপিয়ার বলেছিলেন যে নামে কি এসে যায়, গোলাপকে যে নামেই ডাকা হোক সেটা গোলাপই। আমরা বলবো সেটা অন্য ক্ষেত্রে হয়তো হয়, সাহিত্যের ক্ষেত্রে হয় না। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ হয় কখনো বিষয়বস্তু ধরে, কখনো মূল চরিত্র ধরে, কখনো কাহিনী ধরে, কখনো বা গভীর ব্যঞ্জনা ধরে। এখানে কবি সুভাষ মুখোপাধ্যায় তার এই কবি শঙ্খ ঘোষ তার এই কবিতার মধ্যে শেষ লাইন দুটো ধরেই কিন্তু নামকরণ করলেন। আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখন বেঁধে বেঁধে থাকার সময়, করোনা কালে আমরা যারা ঘরের কোনায় বসে ভাবছি যে আমরা হয়তো বেঁচে যাব, কিন্তু সম্মিলিত সংগ্রাম ছাড়া এখান থেকেও বাইরে বেরোনো যাবে না। আমরা সমস্ত নিয়মকানুনগুলো নির্দিষ্ট করে মেনে চলব। যদি নির্দিষ্টভাবে নিয়মকানুনগুলো মেনে চলতে না পারি, এখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। যারা আমাদের সরাসরি সেবা করছেন, ডাক্তার, নার্স, হসপিটাল কর্মী, তাদের জন্য আমরা যথাসাধ্য সাহায্য করব, এবং যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নির্দিষ্ট করে মানব। এই বলে শেষ করছি। ধন্যবাদ।